ঘসেটি বেগম সেই দিন মরিয়ম বেগমকে চিনতে পারেনি। মরিয়ম বেগম কান্তর খুশবু তেলের দোকানের পাশের ঘরটাতে কান্ত সেজে বাস করছে। কিন্তু কবে থেকে হলো, কবে থেকে এলো মরিয়ম বেগম? আর কিভাবেই বা এলো? মরিয়ম বেগমকে তো মেহেদী নেসার সাহেব বন্দি করে রেখেছিল, তাহলে ছাড়া পেল কিভাবে? আসুন শুনে নি আজকের পর্বে। এমনটা যে হবে মরিয়ম বেগমও তা বুঝতে পারেনি। কোথায় ত্রিবেণীর ঘাট, সেইখান থেকে মোল্লাহাটি। মোল্লাহাটিতে যদি পালাতে পারত তাহলে আর ধরা পড়ত না মেহেদী নেসারের হাতে। সেখান থেকে সোজা আবার এই মতিঝিলে। তারপরের কথা ভাবতে গিয়ে ঘরখানার চারিদিকে একবার দেখে নিয়েছিল। এই ঘরটায় কখনো আগে ঢোকেনি মরালি। চারিদিকে ইট দিয়ে পাথর দিয়ে শক্ত করে গাঁথা। তখন বুঝতেই পারেনি এখান থেকে আবার বেরোতে পারবে কোনো দিন। বাইরে সচ্চরিত্র পুরকায়স্থ মশাইকে দেখে শুধু চিৎকার করে উঠেছিল। বলেছিল, নানি বেগম সাহেবাকে একবার খবরটা দিন ঘটক মশাই। কিন্তু তারপর অনেকক্ষণ কেটে গিয়েছিল, কেউই আসেনি। হঠাৎ যখন দরজাটা খুলল তখন দেখে অবাক হয়ে গেল। এ নানি বেগম নয়, কান্ত, আর তার পাশে দাঁড়িয়ে সচ্চরিত্র পুরকায়স্থ মশাই। এ কি তুমি? কান্ত চাপা গলায় বললে, মরালি শিগগির করো, আর সময় নেই, কেউ এসে পড়বে, তুমি এখান থেকে পালাও। পালাবো? মরালির যেন তখনও বিশ্বাস হচ্ছিল না। কি করে দরজা খুললে? সচ্চরিত্র বললে, আমি খুলেছি মা, আমার কাছে নিয়ামত সব ঘরের চাবি দিয়ে গিয়েছিল। কান্ত বললে, তুমি আর আপত্তি করো না মরালি। কিন্তু মেহেদী নেসার কোথায়, আর বশির মিয়া কোথায়? তারা এখন অন্যদিকে চলে গেছে। নানি বেগম এসেছিল এইখানে, মেহেদী নেসারও এসেছিল। তোমাকে ছেড়ে দেবার জন্য নানি বেগম সাহেবা মেহেদী নেসারকে হুকুমও করেছিল। কিন্তু হঠাৎই নবাব এসে পড়ায় খবরটা পেয়ে দুজনেই চলে গেছে। নবাব? নবাব কোথা থেকে এলো? শুনছি তো নবাব এসেছে, তাই তো বাইরের রাস্তায় অত হইচই হল্লা হচ্ছে। এক্ষুনি হয়তো নবাব মতিঝিলে এসে পড়বে। তার আগে তুমি চলে যাও। আর তুমি, তোমাকে ছেড়ে দিলে কেন ওরা? আমাকে ছাড়েনি মরালি, আমি টাকা দিয়ে তোমাকে ছাড়াবার জন্য সারাফত আলীর দোকানে গিয়েছিলাম। এদিকে রাস্তায় হল্লা শুনে বশির মিয়া অন্য ধান্দায় চলে গেছে। বোধহয় নিজামত এইবার উল্টে যাবে। তার মানে আমি জানি না। চারিদিকের ব্যাপার দেখে খুবই ভয় হচ্ছে। কিন্তু ওইসব কথা ভাববার আর সময় নেই এখন। এমন সুযোগ আর আসবে না। শুনেছ, মোহাম্মদ মঞ্জিলে বাজনা থেমে গেছে। কিন্তু আমি পালাবো কি করে? কেউ পাহাড়দার নেই এখানে। পাহাড়দারেরা আছে, কিন্তু এই সচ্চরিত্র পুরকায়স্থ মশাইকে ওরা সবাই খুব বিশ্বাস করে। উনি এখন ইব্রাহিম খাঁ। তোমাকে ওনার হেফাজতে রেখেই ওরা চলে গেছে। কিন্তু ছোট মশাইয়ের খবর কি? ছোট মশাই এখানেই আছেন। তাহলে তাকে আগে ছেড়ে দাও। তাকেও ছেড়ে দেব, তুমি আগে এসো। তা হতে পারে না। তিনি এখানে থাকলে আমি ছাড়া পেয়ে কোনো লাভ নেই। আর তাছাড়া ছোট বউরানির জন্য আমি কেন এত কিছু করতে গেলুম? কান্ত সচ্চরিত্র পুরকায়স্থর মুখের দিকে চাইলে। আপনি ছোট মশাইকে ছাড়তে পারবেন পুরকায়স্থ মশাই? কিছুক্ষণ ভাবতে লাগলো পুরকায়স্থ মশাই। এই চাকরি, এই ধর্মান্তর, এই অবমাননা, এই দুর্যোগ, সমস্ত কিছুই মাথার উপর চেপে বসল। থরথর করে কাঁপতে লাগলো বুড়ো মানুষটা। সবই তো ছাড়তে হয়েছে জীবনে। যারা তার আপন ছিল তারাও পর হয়ে গেছে, আর শেষে যেটা আছে সেটা তার পেট। সেই পোড়া পেটটা নিয়েই এতদিন এইখানে শরাবখানার মধ্যে দিন কাটাচ্ছে। সেটাও যদি খোয়াতে হয় তাহলে কোথায় মাথা গোজবার একটা ছাদ আর দুমুঠো অন্ন পাবে সে? কিন্তু হঠাৎই যেন সচ্চরিত্র পুরকায়স্থ শরীরে যৌবনের শক্তি ফিরে এলো।
এতদিনের সব অন্যায়ের প্রায়শ্চিত্তের কথাটাও মনে এলো। বললে, ঠিক আছে বাবাজি, তাই ঠিক রইল। আমি ছোট মশাইয়ের ঘরের তালাটাও খুলে দিচ্ছি। তাহলে আপনার কি হবে? আপনাকে যদি... সচ্চরিত্র বললে, সে যা হয় হবে বাবাজি। আমি ঈশ্বর ইন্দিবর ঘটকের পুত্র, ঈশ্বর কালীবর ঘটকের পৌত্র। এমনিতেই তো আমার পিতৃপুরুষ আমার হাতে জল পাচ্ছে না। আমার আর কি ক্ষতি করবে ওরা? আমি যাচ্ছি। এই বলে সচ্চরিত্র অন্যদিকে চলে গেল। কান্ত বললে, এবার তো আর তোমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি? কান্ত বললে, তুমি আর আমার কথা ভেবো না। আমি পুরুষ মানুষ, আমি যেমন করে হোক এখান থেকে পালিয়ে যাবই। এখন যা অবস্থা তাতে তোমাকে এই অবস্থায় রেখে আমি কোথাও যেতে পারবো না। কিন্তু আমিই বা কোথায় যাব? কান্ত বললে, কেন, আজকের জন্য তুমি সারাফত আলীর দোকানে গিয়ে থাকতে পারো। সেখানে বাদশা আছে, সে তোমাকে আমার ঘরে থাকতে দেবে। তুমি তো সেই দোকান চেনো, তুমি তো একদিন আমার খোঁজে সেইখানে গিয়েছিলে। দোকানের পেছন দিকে গিয়ে বাদশা বলে ডাকলেই সে দরজা খুলে দেবে। তারপর যখন অবস্থা শান্ত হয়ে আসবে, তখন আমিও এখান থেকে চলে গিয়ে তোমার সঙ্গে দেখা করব। ওই সচ্চরিত্র পুরকায়স্থ আছে, ও থাকতে কোনো ভয় নেই। মরালি জিজ্ঞেস করলে, কিন্তু কতদিন পরে আসবে তুমি? বেশি দিন নয়, মেহেদীনেসার সাহেব বাইরে কোথাও চলে গেলেই আমি সেই সুযোগে এখান থেকে পালিয়ে যাব। কিন্তু এখন চলে গেলে ক্ষতিটা কি? দুজনে একসঙ্গে গেলেই বা কে দেখছে? না, তাহলে মেহেদীনেসার সাহেব যদি এক্ষুনি ফিরে এসে মরিয়ম বেগম সাহেবাকে না দেখতে পায়, সচ্চরিত্র পুরকায়স্থ মশাইকে কোতল করবে। ও বেচারি না থাকলে তোমাকে আজ এমন করে বাঁচাতে পারতাম না, ছোট মশাইকেও ছাড়াতে পারা যেত না। মরালি বললে, কিন্তু ছোট মশাইকে দেখতে না পেলে যদি পুরকায়স্থ মশাইকে হেনস্থা করে? না না, অতটা করবে না, যতটা করবে মরিয়ম বেগমকে না দেখতে পেলে। আমি তো রইলুমই, কিন্তু আমার যে বড় ভয় করছে, এতে তোমার কোনো ক্ষতি হবে না তো? কান্ত বললে, কিন্তু আমার তো মনে তৃপ্তি হবে মরালি, যে তুমি নিরাপদে আছো। একবার এখান থেকে বেরিয়ে গেলে আর কখনো যেন মুর্শিদাবাদে এসো না। এ বড় খারাপ জায়গা, আমিও আর কখনো এখানে আসবো না, তুমিও আর এসো না। তারপর ঘসেটি বেগম সমস্ত কাহিনীটা এতক্ষণ শুনছিল। বললে, তারপর কি হলো? মরালি বললে, তারপর থেকে সেই মতিঝিলের ঘরের মধ্যে রেখে আমি তার জামা কাপড় পরে চলে এলাম। আমাকে এখন এখানেই থাকতে হবে যতদিন না ও আসে। রাস্তায় আস্তে আস্তে খুব ভয় করছিল, ভাবছিলাম কেউ ধরতে পারবে কিনা, কিন্তু কান্ত আমাকে সব বলে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছিল। আমার বুঝতে কোনো কষ্ট হয়নি। দেখলাম সবাই নিজামত নিয়ে ব্যস্ত, সবাই নবাব নিয়ে মাথা ঘামাচ্ছে। আমি বেটা ছেলে বলে আমার দিকে কেউ বিশেষ নজর দিলে না। কিন্তু আপনাকে দেখে আমার কেমন সন্দেহ হলো বেগম সাহেবা। আমি এতদিন চেহেল সুতনে ছিলাম, আমি হাঁটা চলা দেখে বুঝতে পারি কে বাঁদি কে বেগম। আপনি আমার চোখে ঠকাতে পারেননি বেগম সাহেবা। তাহলে এখন কি করবে? মরালি বললে, আপনি এখানেই থাকুন, আমি দেখে আসছি আপনার নজরকুলি খাঁ বাড়িতে এসেছে কিনা। আপনি কারোর সঙ্গে কিছু কথা বলবেন না, বোরখা পরে বসে থাকুন। বাদশাহ আমাকেও চিনতে পারেনি, আপনাকেও চিনতে পারবে না। এই বলে আবার বাইরে এলো। বুড়ো সারাফত আলী সাহেবের কাশির শব্দ পাওয়া গেল পাশের ঘরে। হয়তোবা ঘুম থেকে উঠেছে। ওটা নিশ্চয়ই সারাফত আলীর গলা। আবার কোথায় চললে কান্তবাবু? বাদশাহ উনুনে কাঠ দিয়েছে, আগুন ধরাবে। আমি এক্ষুনি আসছি বাদশাহ, বাঁদিটা রইল, ওকে যেন বিরক্ত করো না তুমি। দেখো আমি যাব আর আসব, দরজাটা ভিজিয়ে দাও। এই বলে মরালি গায়ে চাদরটা ভালো করে জড়িয়ে নিয়ে চকবাজারের রাস্তায় বেরিয়ে পড়ল। নহবত মঞ্জিল থেকে হঠাৎ আবার নহবতের সুর বেজে উঠতে সেই দিকেই চলতে লাগল। নহবত আবার বাজতে শুরু করল কেন? মহিমাপুরে জগৎ শেঠজির বাড়ির সামনে সেদিন ভিখু শেখ পাহারা দিচ্ছিল।
হঠাৎ একটা চেনা চেনা মুখ দেখে অবাক হয়ে গেল। কে? কন? পালকি নেই, তানজাম নেই, পোশাক পরিচ্ছেদের বাহারও নেই, কিন্তু তবুও দেখে মনে হলো রেইস আদমি। আর রেইস আদমির ওপর ভিকু শেখের টানটা খুব বেশি। লোকটা জিজ্ঞেস করলে, সেঠজি হাভেলি মে হ্যাঁ? জি হ্যাঁ। তারপর তড়িঘড়ি ভেতরে নিয়ে গেল। দেওয়ানজির সঙ্গে দেখা হলো। দেওয়ানজি কিন্তু দেখেই চিনতে পারলে। অবাক হয়ে বললে, ছোটমশাই আপনি? ছোটমশাই বললে, আমি এক্ষুনি মতিঝিল থেকে ছাড়া পেয়ে আসছি, শেঠজির সঙ্গে দেখা করতে এসেছি, কিন্তু আমার স্ত্রীকে ওখানে আটক করে রেখেছে ওরা। কে? ওই যাকে ওরা মরিয়ম বেগম বলে। আমাদের দুজনকেই একসঙ্গে মেহেদি নেশা ধরেছিল, কিন্তু আমি ছাড়া পেয়ে চলে এসেছি। এখন জগৎ শেঠজির সঙ্গে দেখা করে এর একটা বিহিত করতে চাই। দেওয়ানজি বললে, আপনি বসুন, আমি জগৎ শেঠজিকে খবর পাঠাচ্ছি। এই বলে বাইরে চলে গেল। রঞ্জিত রায়মশাই জগৎ শেঠজির ডান হাত। নবাবের সঙ্গে যখনই তার বিরোধ বেঁধেছে তখনই পরামর্শ দিয়েছে রঞ্জিত রায়। কলকাতায় যখন প্রথমবার যুদ্ধ বেঁধেছিল তখনও দেওয়ান রঞ্জিত রায়মশাই গিয়ে সব মিটমাট করে দিয়েছিল। ছোটমশাই তা জানত, কিন্তু ভেতরের খবর কিছুই জানত না। ভেতরে ভেতরে যে এত কাণ্ড হয়ে গেছে, হাতিয়ারগড়ে ডিহিদার রেজা আলী সাহেব যে একদিন আগে মুর্শিদাবাদে এসে সব ফাঁস করে দিয়েছে তাও জানত না। জগৎ শেঠজি যখন ঘরে এলেন তখন ছোটমশাই কিছুই খবর পায়নি। ছোটমশাই বললে, আমার সহধর্মিণীকে মেহেদি নেশার ওই মতিঝিলে আটক করে রেখেছে। জগৎ শেঠজি বললেন, কে বললে আপনাকে? আমি নিজের চোখে দেখেছি। সেসব কথা তো আপনাকে সবই বললুম। মেহেদি নেশার আমাকে আগে ধরেছিল, তারপর মল্লাহাটির কাছে গিয়ে আমার সহধর্মিণীকেও ধরে রেখেছে। তখন আমার স্ত্রী ওদের নৌকোটা দেখতে পেয়ে ডাঙায় ঝাঁপ দিয়ে পালাতে যাচ্ছিল। আপনার স্ত্রী একলা ছিলেন? না, সঙ্গে আরেকজন কে ছিল, তাকে চিনতে পারিনি। তারপর? তারপর সেখান থেকে আমাদের ধরে নিয়ে গিয়ে মতিঝিলে এনে রাখে। কয়েক ঘন্টা আমি ওখানেই ছিলাম। ভাবলাম মেহেদি নেশারের হাতে যখন পড়েইছি তখন আর আমার রেহাই নেই। কিন্তু হঠাৎ কি একজন লোক এসে আমার দরজার চাবি তালা খুলে দিলে। কে সে? তা জানি না, মুখময় দাড়ি, খুব বুড়ো একজন মুসলমান খিদমতগার। নিয়ামত? সেও কি এর মধ্যে ফিরে এলো নাকি? তা কি বললে সে? ছোটমশাই বললে, কিছুই বললে না, আমার ঘরের ফটকটা খুলে দিয়েই চলে গেল। তাকে আর দেখতে পেলুম না। ভাবলাম আমার সহধর্মিণীকে কোথায় আটকে রেখেছে সেটা একবার দেখে আসি, কিন্তু আর সাহস হলো না ওখানে থাকতে। তাই ছাড়া পেয়েই বাইরের রাস্তায় বেরিয়ে পড়লুম। দেখলুম চারিদিকে লোকজন গমগম করছে। লোকেরা বলাবলি করছে নবাব নাকি লক্কাবাগের যুদ্ধে হেরে চলে এসেছে রাতারাতি। সকলের ভয় হয়ে গেছে, হয়তো নিজামতি চলে যাবে। কেউ কেউ আবার বলছে কর্নেল ক্লাইভ নাকি ফৌজ নিয়ে মুর্শিদাবাদের দিকে রওনা দিয়েছে। জগৎ শেঠজি চুপ করে শুনছিলেন, কোনো উত্তরই দিলেন না। ছোটমশাই জিজ্ঞেস করলে, আপনি কিছু শোনেননি? জগৎ শেঠজি বললেন, সবই শুনেছি। আর শুধু শুনেছিই নয়, নবাবের কাছ থেকে ডাকও এসেছে আমার। ছোটমশাই চমকে উঠল, তাই নাকি? কিন্তু নবাব আপনাকে ডাকলেন কেন? আমার কাছে তো সবাই টাকার জন্যই আসে। আমার সবচেয়ে বড় খাতির আমার টাকার জন্যে। তাই হয়তো এখন বিপদে পড়ে আমাকে স্মরণ করতে হয়েছে। ছোটমশাই বললে, তা আপনি টাকা দিচ্ছেন নাকি? সে কথাই ভাবছিলাম নবাবের সামনে গিয়ে কি বলবো। একবার সকলের সামনে আমার মুখে চড় মেরেছিল নবাব, আমাকে ফাটকের মধ্যে আটকে রেখে দিয়েছিল। সে কথা আমি ভুলিনি। এখন নবাবের কীরকম অবস্থা? জগৎ শেঠজি বললেন, তা জানি না, এখন সকলকে ডেকে পাঠাচ্ছেন। রাত 4 প্রহরের সময় নাকি হঠাৎ চেহেল সুতুনে এসে পৌঁছেছেন। কেউই তাকে চিনতে পারেনি শুনছি। আর কি করেই বা চিনতে পারবে?
কি করে কল্পনা করবে যে নবাব ওই শেষ রাত্রের দিকে একলাই উঠের পিঠে চড়ে চেহেল সুতনে ঢুকবেন? সবাই তখন যে যার জায়গায় মরার মতো ঘুমোচ্ছে। নহবত মঞ্জিলে ইনসাফ মিয়া নহবত বাজাচ্ছিল, সেও গোলমাল শুলে বাজনা থামিয়ে দিয়েছিল। আর নানি বেগম সাহেবাও নাকি শুনেছি চেহেল সুতনে ছিলেন না। কিন্তু আপনি না হয় সব খোঁজ খবরই পান, লোকে এসব খবর কি করে পেলে? আমি যখন গঙ্গার ঘাট থেকে আসছিলাম তখনই শেষ রাত্রির দিকে মনে হয়েছিল চকবাজারের রাস্তায় হই হল্লা হচ্ছে। হ্যাঁ, আর একটা কথা, ছোটমশাই বললে। কি? আপনি জানেন কি না জানি না, এদিকে তো এই গণ্ডগোল, ওদিকে আবার শুনলাম আপনার হাতিয়ারগড়ের ডিহিদার রেজা আলী হঠাৎ এই হট্টগোলের মধ্যেই এসে পৌঁছেছে। সে কি? তার আবার কি মতলব? সে কি খবর পেয়েছে নাকি নবাবের ব্যাপারে? জগৎ শেঠজি বললেন, সে কি করে খবর পাবে? সে নিশ্চয়ই এসেছিল নিজের কোনো মতলব হাসিল করতে, এসে দেখে এই কাণ্ড। ছোটমশাই বললে, আমার তো শুনে বড় ভয় করছে জগৎ শেঠজি। আমি তো হাতিয়ারগড় একলা ছেড়ে এসেছি, সেখানে খাজানজি বাবুর হাতে সব ভার দিয়ে এখানে এসে ঘুরছি। আমার এত ঘোরাঘুরি দেখছি সব পণ্ডশ্রম হলো। আপনি আমাকে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে পাঠিয়েছিলেন, আপনি আমাকে ক্লাইভ সাহেবের কাছেও পাঠিয়েছিলেন। কোথায় সেই হাতিয়ারগড়, আর কোথায় সেই কলকাতা, আর কোথায় সেই কেষ্টনগর, আর কোথায় বা এই মুর্শিদাবাদ? এবার দেখছি আর বোধহয় কোনো আশা নেই। আপনি ঠিক ভালো রকম জানেন রেজা আলী এসেছে? জগৎ শেঠজি বললেন, শুধু এসেছেই নয়, মেহেদী নেসারের সঙ্গে দেখাও করেছে। ছোটমশাই বড় ভাবনায় পড়ল, বললে, আমি তাহলে এখন কি করব পরামর্শ দিতে পারেন? হাতিয়ারগড়ে চলে যাব? জগৎ শেঠজি বললেন, আপনার স্ত্রীকে যখন ওরা মতিঝিলে আটকে রেখেছে দেখে এলেন, তখন সেখানে গিয়েই বা কী করবেন? বরং তাকে ছাড়িয়ে নেবার কোনো ব্যবস্থা করা যায় কিনা সেটাই চেষ্টা করে দেখুন। সেটা কি করে হবে? জগৎ শেঠজি বললেন, দেশে এখন যা অবস্থা তাতে সব কিছুই টলমল করছে। এখন তো মুর্শিদাবাদের মসনদই থাকে কিনা বোঝা যাচ্ছে না। এই অবস্থাতে চেষ্টা করলে হয়তো কিছু একটা সুরাহা হলেও হতে পারে। কি করব তাই বলুন না। জগৎ শেঠজি বললেন, বহুদিন আগে আপনার সহধর্মিণী একবার আমার এখানে এসেছিলেন, সে তো আপনি জানেনই। আমাকে বলে গিয়েছিলেন যে চকবাজারের খুশবু তেলের দোকানের মালিক সারাফত আলীর বাড়িতে একটা লোক থাকে, তার নাম কান্ত। তার কাছে খবর দিলেই আপনার সহধর্মিণীর কাছে তা পৌঁছবে। ছোটমশাই বললে, বহুদিন আগে তো একবার গিয়েও ছিলাম সেইখানে, সেদিন সেই লোক ছিল না। সে এখনই না হয় আরেকবার যান না, দেখুনই না পান কিনা তাকে। সে হয়তো কিছু খবর দিলেও দিতে পারে, আর যদি না পান তাহলে আবার ফিরে আসবেন। ততক্ষণে আমি বরং একবার নবাবের সঙ্গে দেখা করে আসি, জরুরি তলব দিয়েছে। ঠিক আছে, এই বলে ছোটমশাই আবার বেরোলো। তখন বেশ ফর্সা হয়ে গেছে চারদিক, রাস্তায় আরও লোক জমেছে। ছোটমশাই চলে যাবার পরেই জগৎ শেঠজির তাঞ্জাম বেরোলো। কদিন থেকেই ঘুম হচ্ছিল না জগৎ শেঠজির। দেওয়ানজি, খাজানজি, মোহরার সবাই কদিন ধরে বড় ব্যস্ত। একটা কিছু যুদ্ধ বিগ্রহ হলেই টাকা দিয়ে নবাবকে মদত দিতে হয়, সেটাই নিয়ম। লক্কাবাগে ফিরিঙ্গিদের সঙ্গে লড়াই করতে যাবার আগেও টাকা দিতে হয়েছে। ফৌজের লোকেরা টাকা না নিয়ে লড়াই করতে যাবে না বলে বেঁকে বসেছিল। মির্জাফর আলী খাঁ আড়ালে টাকা দিতে বারণ করেছিলেন, কিন্তু না দিলে কি আর তখন পার পাওয়া যেত? আর শুধু মির্জাফর আলী সাহেবই নয়, ইয়ালুথুপ খাঁ, রাজা দুর্লভরাম সবাই বলেছিল, আপনি যদি এখন টাকা দেন, লড়াই থেকে ফিরে এসে আমাদের সকলকেই কতল করবে নবাব। সত্যি তখন সবাই ভয় দেখিয়েছিল, এতদিনের সব ষড়যন্ত্র, সব আয়োজন নষ্ট হয়ে যাবে। তাই নবাব ফৌজে নিয়ে চলে যাবার পর থেকেই উদ্বিগ্নে আর অশান্তিতেই দিন কেটেছে। কাল সকালেও খবর এসেছে নবাবের মন মেজাজ খারাপ। মেহেদী নেসার সাহেব নবাবের সঙ্গে সারা রাস্তা গিয়েছিল,
তাকেও নাকি নবাব বলেছে ফিরে এসে সকলকে সায়স্তা করবে। সেখানে গিয়ে কে যেন নবাবের সোনার কলকেটাও চুরি করে নিয়েছিল, সে খবরটাও পেয়েছিল। আর তারপর বৃষ্টিতে গোলা বারুদ ভিজে গিয়েছিল, সেটাও কানে এসেছিল। তারপরে সারা রাত আর কোনো খবর আসেনি। দেওয়ানজি দপ্তরে বসেছিল সারা রাত, খবর এলেই যাতে বাড়ির ভেতরে শেঠজির কাছে পৌঁছে দেওয়া যায় সেই জন্য। কিন্তু না, আর কোনো খবরই আসেনি। শুধু ভোররাত্রে খবর এলো নবাব রাজধানীতে ফিরে এসেছে, সঙ্গে কেউ ছিল না। একটা উঠের পিঠে চড়ে একলাই চেহেল সুতনে ঢোকার সময় কেউ নাকি চিনতেও পারেনি নবাবকে। আর তারপরেই খবর এলো জগৎ শেঠজির ডাক পড়েছে নবাবের আম দরবারে। আর তারপরেই হাতিয়ারগড়ের হিরণ্যনারায়ণ রায় এসে হাজির। রাস্তায় সত্যি লোকজনের বড় ভিড়। জগৎ শেঠজির তাঞ্জাম মুর্শিদাবাদের মানুষের কাছে চেনা। সামনে চলেছে জগৎ শেঠজির নিশানা লাগানো পাইক। ভিড় হঠাতে হঠাতে তারা আগে আগে চলেছে। চেহেল সুতনের রাম দরবারের ফটকে এসে তাঞ্জাম থামতেই জগৎ শেঠজি নামল। তারপর খিলেন দেওয়া ইটের থামের মধ্যে দিয়ে চলতে লাগল দৃঢ়বার ঘরের দিকে। সব যেন চারিদিকে ছন্ন ছাড়া ভাব, চারিদিকে ফিস ফিস গুজগুজ শব্দ। মনসুর আলী মেহের নিজামতের মোহরার জগৎ শেঠজিকে দেখেই মাথা নিচু করে কুর্নিশ করলে। বন্দেগি শেঠজি। নবাব ডেকেছে কেন মোহরার? মনসুর আলী মেহের সাহেব বললে, শুধু আপনাকেই নয় শেঠজি, নবাব আমাদেরও ডেকেছেন, সবাইকেই ডেকেছে। মেহেদিনেসার সাহেবকেও ডেকেছেন। মুর্শিদাবাদে যত আমির ওমরাও আছে সকলকেই ডেকেছেন। কিন্তু কি দরকার নবাবের? লক্কাবাগের লড়াইতে কি হলো? মির্জাফর আলী সাহেব কোথায়? তারা কেউ আসেনি? মনসুর আলী মেহের আরও কাছে সরে এলো, মুখের কাছে মুখ নিচু করে বললে, ফিরিঙ্গি ক্লাইভ সাহেব মুর্শিদাবাদের দিকে এগিয়ে আসছে শেঠজি, আর কিছুই ভয় নেই আমাদের। কিন্তু জেনারেল ল সাহেব যে ফৌজ নিয়ে আসবার কথা ছিল, সে আর আসছে না শেঠজি। আপনার কাছে টাকা চাইলে আপনি যেন আবার সেইবারের মতো টাকা দিয়ে দেবেন না। জগৎ শেঠজি সেই কথার উত্তর না দিয়ে জিজ্ঞেস করলেন, তুমি ঠিক জানো জেনারেল ল সাহেব আসছেন না? হ্যাঁ শেঠজি, বিলকুল ঠিক। কিন্তু আপনাকে বলে রাখছি শেঠজি, আলী জাহা আপনাকে ডেকেছে টাকার জন্যে। আপনি যেন এইবার আবার টাকা দিয়ে দেবেন না সেবারের মতো। কিন্তু টাকা নিয়ে আলী জাহা কী করবে? ফৌজ বানাবে, নতুন ফৌজ নিয়ে ফিরিঙ্গিদের সঙ্গে ফিল্ড লড়াই করবে। ফৌজ বানাবে? নতুন ফৌজ? হ্যাঁ শেঠজি, আমাকে মেহেদিনেসার সাহেব আপনার সঙ্গে দেখা করে বলতে বলেছে সব কিছু। জগৎ শেঠজি খানিক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, মির্জাফর আলী সাহেব এখন কোথায়? দাউদপুরে। দাউদপুরে ক্লাইভ সাহেব মির্জাফর আলী সাহেবকে ডেকে পাঠিয়েছে। সেখানে মির্জাফর আলী সাহেব আছে, তার ছেলে মিরন সাহেব আছে, মির্জা ওমর বেগ আছে, আর স্ক্র্যাপটন সাহেব আছে। ক্লাইভ সাহেব মির্জাফর আলী সাহেবকে বাংলা, বিহার, উড়িষ্যার সুবাদার বলে স্বীকার করে নিয়েছে। জগৎ শেঠজি হঠাৎ চমকে উঠলেন, বললেন, তাই নাকি? তারপর? তারপর মির্জাফর আলী সাহেব আর মিরন সাহেব রওনা দিয়েছে দাউদপুর থেকে। মুর্শিদাবাদের দিকে আসছে খবর এসে গেছে। তাদের পথ আটকাবার জন্যই আলী জাহা ফৌজ বানাতে চাইছে রাতারাতি। হঠাৎ নিয়ামত দৌড়তে দৌড়তে আসছিল, জগৎ শেঠজিকে দেখে কুর্নিশ করে বললে, নবাব শেঠজিকে এত্তলা দিয়েছেন, আপনাকে ডাকতেই আমি যাচ্ছিলাম। চলো। জগৎ শেঠজি আর দাঁড়ালেন না, আগে আগে চলতে লাগলেন। আমদরবার ঘরে তখন অনেক আমির ওমরাহর ভিড়। দূরে নবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলের সঙ্গে কথা বলছেন। জগৎ শেঠজির মনে হলো নবাবের যেন অন্যরকম চেহারা হয়ে গিয়েছে। এই 2-3 মধ্যেই যেন নবাব ভেঙে পড়েছে, নুয়ে পড়েছে, যেন নবাবের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। নবাব যেন বলছে, আমার মসনদ আজ আমার নয়, এ তোমাদের সকলের মসনদ। আমি যদি এই মসনদ হারাই, এ তোমরাও হারাবে। তোমরাও আমার মতো নিঃস্ব হয়ে যাবে। তোমাদের জন্যই আমি নবাবি পেয়েছিলাম,
আমার নবাবী চলে গেলে তোমরাও তোমাদের অধিকার হারাবে। আমি কি শুধু তোমাদের ছিলাম? তোমরাও তো আমারই ছিলে। তোমাদের উপর একদিন যে অন্যায় করেছিলাম তা আজ 1000 গুণ হয়ে আমার উপরে ফিরে এসেছে। তেমনি আমার উপরেও যদি তোমরা কোনো অন্যায় করো, সেই অন্যায়ও 1000 গুণ হয়ে আবার তোমাদের উপরে ফিরে আসবে। অন্যায় দিয়ে যদি অন্যায়ের প্রতিকার হয়, তাহলে কি আজকে আমাকে লক্কাবাগ ছেড়ে চলে আসতে হতো? চলে এসে তোমাদের কাছে মার্জনা ভিক্ষে চাইতে হতো? নবাব কথাগুলো বলছে আর সমস্ত দরবার ঘরটা গমগম করে উঠছে। দূর থেকে জগৎ শেঠজি সব শুনছিলেন। নবাবের সামনে অনেক ভিড়। মুর্শিদাবাদের কেউ আর আসতে বাকি নেই। এক পাশে দাঁড়িয়ে আছে মেহেদি নেসার, আর এক পাশে হাতিয়ারগড়ের ডিহিদার রেজা আলী, আর তার পাশে ইরাজ খাঁ, আর তার পাশে গোলাম হোসেন, তার পাশে আমি। তাই আজ তোমাদের সকলকে আমার সামনে ডেকে পাঠিয়েছি। বিপদ যে সামনে এগিয়ে আসছে তা তোমরা বুঝতেই পারছো। আর বিপদের দিনে যে আপন পর ভাবলে চলে না, তাও তোমরা জানো। এ বিপদ যেমন আলীবর্দী খাঁর আমলে এসেছিল, সেই বিপদ নয়। এরা পশ্চিম থেকে এসে দেশ লুটপাট করে আবার নিজের দেশে ফিরে যাবে না। এরা মসনদ নিয়ে নেবে, হিন্দুস্থান নিয়ে নেবে। এরা দিল্লির বাদশার মসনদ কেড়ে নিয়ে তামাম হিন্দুস্থানে কায়েম হয়ে বসবে। আমি এই 2 হাত জোড়ো করে তোমাদের বলছি, তোমরা আমাকে ফৌজ দাও, টাকা দাও, সোনা দাও, তোমাদের যা কিছু আছে সব দিয়ে আমার মুর্শিদাবাদের মসনদ বাঁচাও। আমাকে বাঁচালে তোমরাও বাঁচবে। আমার মসনদ থাকলে তোমাদের মুর্শিদাবাদও থাকবে। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, মসনদ যদি এইবার বাঁচে, এ তোমাদের কাউকে দিয়ে আমি চলে যাব। দূরে কোথাও চলে গিয়ে আল্লাহর নাম করব। বলো, তোমরা আমায় মদদ দেবে? বলো, তোমরা আমার পাশে থাকবে? নবাব তখনও জগৎ শেঠজিকে দেখতে পায়নি। তখনও এক মনে কথাগুলো বলে চলেছে। হঠাৎ চেহেল সুতনের ভেতর থেকে যেন কি একটা চিৎকার গোলমাল কানে এলো। নবাব অন্যমনস্ক হয়ে গেল। কে? কার গোলমাল? কিসের আওয়াজ? আর শুধু নবাবই নয়, মেহেদি নেসারও যেন কান পেতে রইল সেই দিকে। দিদার রেজা আলীও অন্যমনস্ক হয়ে গেল। আমদরবারে যত আমির ওমরাও ছিল সবাই যেন একটু চঞ্চল হয়ে উঠল। এমনটা তো হয় না। তবে কি চকবাজারের রাস্তার লোকজন সবাই চেহেল সুতনের ভেতর ঢুকে পড়েছে? জগৎ শেঠজিও কেমন যেন অবাক হয়ে গেলেন। পাশে তখনও দাঁড়িয়ে আছে মনসুর আলী মেহের সাহেব। জিজ্ঞেস করলেন, ও কিসের আওয়াজ? মোহরার সাহেবও বুঝতে পারছিলেন না, কান পেতে রইল। চেহেল সুতনের হারেম থেকে এমন শব্দ তো কখনো আসে না। জগৎ শেঠজির কি যেন সন্দেহ হলো। জিজ্ঞেস করলেন, ফিরিঙ্গিরা এসে পড়ল নাকি? কথাটা মনে লাগলো মোহরার সাহেবের। বলে, দাঁড়ান দেখে আসি। এই বলে মনসুর আলী মেহের সাহেব কোথায় চলে গেল। নবাব বোধহয় আবার কথা বলতেই যাচ্ছিল, কিন্তু আওয়াজটা আরও বেড়ে গেল। এইবার মেয়েলি গলার শব্দ স্পষ্ট শোনা গেল। চেহেল সুতনের হারেমে এত বড় বেয়াদপি তো এর আগে কখনো ঘটেনি। তবে ইরাজ খাঁ আর থাকতে পারলে না, বলে উঠল, নেয়ামত, নেয়ামত কোথায়? নেয়ামত নেই। নেয়ামত তার আগেই হারেমের ভেতর ঢুকে পড়েছে। সেইখানে তখন গোলমাল চলছে চারিদিকে। পিরালি খাঁ দৌড়চ্ছিল ভুলভুলাইয়ার দিকে। নেয়ামত ডাকলে, খাঁ সাহেব, কি হলো? গোলমাল কিসের? কিন্তু খাঁ সাহেবের বোধহয় সেই শব্দ কানে গেল না। কিন্তু নেয়ামতও ছাড়লে না। পেছনে আসছিল নজর মোহাম্মদ। কিরে নজর, নানি বেগম সাহেবা অত চেঁচাচ্ছে কেন? নজর মোহাম্মদ চলতে চলতেই বললে, চোর ধরা পড়েছে চেহেল সুতুনে। চেহেল সুতনের হারেমের ভেতর চোর? কথাটা যেন বিশ্বাসই হল না নিয়ামতের। বলে, কে চুরি করেছে? আমিনা বেগম সাহেবা। আমিনা বেগম সাহেবা? নবাব সিরাজউদ্দৌলার মা? কি চুরি করতে গেল? তবুও নজর মোহাম্মদ সবটা খুলে বললে না।
সোজা চলে গেল ভেতরের দিকে। আর চেহেল সুতনের ভেতরে যেন সব কিছুই অরাজক অবস্থা। নেয়ামতকে দেখে চেহেল সুতনের বেগমরা আর আড়ালে চলে গেল না। সেই তক্কি বেগম আলুথালু অবস্থাতেই একেবারে সামনে এসে হাজির হয়েছে। জিজ্ঞেস করলে, নেয়ামত, কি চুরি হয়েছে রে? সেই কথার উত্তর না দিয়ে নেয়ামত ভেতরের দিকে ছুটে গেল। সেখানে সব বেগম সাহেবেরা এসে জুটেছে, জোরে জোরে কথা বলছে। বব্বু বেগম, গুলশন বেগম, পেশমন বেগম সবাই আছে। হঠাৎ নবাবের গলার আওয়াজ পাওয়া গেল। আমদরবার ছেড়ে নবাব হারেমের ভেতর এসে ঢুকেছে। পিরালি খাঁ! সেই দাউদপুর থেকে সমস্ত রাস্তাটা উঠের পিঠে দৌড়তে দৌড়তে এসে ক্লান্ত হয়ে পড়েছিল নবাব। তারপর ঘুম নেই, বিশ্রাম নেই। আমদরবারে আমির ওমরাওদের ডেকে তোয়াজ তদবির খোসামত করতে হচ্ছে। ওদিকে মুর্শিদাবাদের মসনদ যখন বিপন্ন, তখন হারেমের ভেতরে এই কিসের গোলমাল? খোদাবান! পিরালি খাঁ খোজা সর্দার কুর্নিশ করে সামনে এসে দাঁড়ালো। এত গোলমাল কিসের? হারেমের ভেতর চোর ধরা পড়েছে। কে চুরি করেছে? কি চুরি করেছে? পিরালি খাঁ বললে, জি খোদাবান, মালখানার হিরে জহরত মুক্ত আশরফি। কে কে চুরি করেছে? আমিনা বেগম সাহেবা। নবাবের মাথার ওপর যেন বাজ ভেঙে পড়ল। মা! মাথা থেকে পা পর্যন্ত যেন টলতে লাগলো। নানি বেগম সাহেবা খবর পেয়ে দৌড়ে কাছে এসেছে। বললে, শুনেছিস মির্জা, মেহের পালিয়েছে। ঘসেটি বেগম? অনেক খুঁজলাম, কোথাও পাওয়া গেল না তাকে। সমস্ত হারেম খুঁজেছে পিরালি সর্দার। নবাব মির্জা মোহাম্মদ মুখে কিছুই বললে না। নানি বেগম সাহেবার দিকে শুধু চেয়ে রইল। বললে, আর একটা কথা তো বললে না নানিজি, আমার মার কথা তো বললে না। মালখানা থেকে কি কি চুরি করেছে মা? নানি বেগম সাহেবা বললে, ও কথা এখন থাক, তুই মাথা ঠান্ডা কর মির্জা, আয় আমার সঙ্গে আয়। মির্জা বললে, না নানিজি, আমদরবারে আমি সকলকে বসিয়ে রেখে এসেছি, তারা সবাই অপেক্ষা করছে, আমি আসি। জানি কিছুই হবে না। যার মা নিজের ছেলে জিনিস চুরি করে, যার মাসি শত্রু, তার কোনো আশা নেই। তবু একবার শেষ চেষ্টা করে দেখি। জগৎ শেঠজি অনেক ডাকাডাকির পর শেষ পর্যন্ত এসেছে। এই বলে আর দাঁড়ালো না সেখানে, আবার ফিরে গেল আমদরবারে। ওদিকে তখন বুড়ো সারাফত আলীর সন্দেহ হয়েছিল। ভোরবেলা যখন চকবাজারের রাস্তায় প্রথম হল্লা শুরু হয়, তখন নেশার ঘরে আচ্ছন্ন হয়েছিল সে। তারপর যত বেলা বাড়তে লাগলো, ততই বাড়তে লাগলো গোলমাল। একবার যেন আশা হলো, হাজি আহমদের বংশটা তবে কি বরবাদ হয়ে গেল নাকি? বাদশাহ! বাদশাহ কাছে আসতে মিয়া সাহেব বললে, এ কিসের গোলমাল রে? হুজুর, নবাব লড়াই থেকে ফিরে এসেছে। অ্যাঁ? আনন্দে খুশিতে যেন ডগমগ করে উঠল। নবাব হেরে গেছে? আল্লাহ তার আর্জি শুনেছে? ওই পাশে দোকানের সামনে কে একজন এসে দাঁড়ালো। সারাফত আলী লোকটার দিকে চেয়ে দেখলে শারিফ খানদানি আদমি বলে মনে হলো যেন। আরও কিনতে এসেছে নাকি? কি চাই? আগরবাতি? তাম্বাকু? খুশবু তেল? ছোটমশাইয়ের এখানে আসতে একটু সংকোচই হয়েছিল। প্রথমত তানজাম নেই, হাতি নেই, হেঁটে আসা। আর তারপর সেই মহিমাপুর থেকে চকবাজার পর্যন্ত সমস্ত রাস্তাটাই কেবল মানুষের ভিড়। কত রকম লোক কত রকম কথা বলছে। কেউ বলছে নবাব লড়াইতে হেরে ফিরে এসেছে, আবার কেউ বলছে নবাব বন্দুকের চোট খেয়েছে, আবার কেউ বলছে নবাব মারা গেছে। কেউ কারোর কথাই বিশ্বাস করছে না। কেউ বলছে ফিরিঙ্গি ফৌজ এক্ষুনি মুর্শিদাবাদে এসে পড়ল বলে। না, ধূপ চাই না। তাহলে খুশবু তেল? ভরি 2 মোহর। ছোটমশাই বললে, না, এখানে কান্তবাবু বলে কেউ থাকে? কান্ত সরকার,
আমি তার সঙ্গেই দেখা করতে এসেছি। বাদশা বললে, না বাবুজি, কান্তবাবু এক্ষুনি এসেছিল, একটু আগে বেরিয়ে গেছে। আপনি কোত্থেকে আসছেন? কি নাম আপনার? ছোটমশাই কি বলবে বুঝতে পারলে না। তারপর বললে, আমার নাম বললে চিনতে পারবে না। কখন আসবে কান্তবাবু? আপনি একটু বসবেন? বুড়ো সারাফত আলীর ভালো লাগলো না কথাটা। বললে, কেন বসবে? কাহে बैठेगा? তুমি কে? कौन हो तुम? कहाँ से आया हो? बाबूजी तुम्हारा कौन लगता है? এতগুলো কথা বুড়োটার মুখ থেকে শুনতে হবে ভাবতেই পারেনি ছোটমশাই। অথচ রাগারাগিও করা যায় না, মুখ বুজে সহ্য করাই ভালো। বলে, আমার সঙ্গে তার নিজের একটা দরকার ছিল। সারাফত আলী তখন বাদশাকে বলছে, যাকে তাকে দোকানে বসতে বলছিস কেন? তোর দোকান? এ আমার দোকান, আমি এর মালিক। আমি যাকে এখানে বসতে দেব সে এখানে বসবে। আপনি এখন যান, এখানে কারোর সঙ্গে দেখা হবে না। ভেতর থেকে সমস্ত কথাগুলোই শুনছিল ঘসেটি বেগম। একবার মনে হলো নজরকুলি খাঁ। নজরকুলি খাঁ খবর পেয়েছে নাকি যে তার মেহেরুন্নিসা এইখানে এসে উঠেছে? একবার মনে হলো চিৎকার করে বলে, নজর, এই যে আমি এইখানে। কিন্তু আবার মনে হলো, সে বা কী করে জানবে যে তার মেহের এইখানে এসে উঠেছে? যে লোকটা এতক্ষণ কথা বলছিল সে বোধহয় এখন চলে গেছে, আর কারোর কোনো কথা শোনা গেল না। কিন্তু এমন করে এখানে চুপ করে বসে বসে সময় নষ্ট করেই বা কী হবে? দরজার ফাঁক দিয়ে দেখলে সেই বাদশা রান্না করবার জোগাড় করছে। দরজার কাছে এসে ডাকলে, বাদশা। বাদশা ডাক শুনে কাছে এলো। তোমার নাম তো বাদশা? ওটা কে এসেছিল বলতে পারো? এতক্ষণ কার গলা শুনছিলাম? নাম জানি না বাদিজি, ও শায়দ এমনি রাস্তার লোক। ডাকবো ওকে? ঘসেটি বেগম বললে, না না না, ডাকতে হবে না। তুমি গিয়ে ওকে একটা কথা জিজ্ঞেস করতে পারো। জিজ্ঞেস করে এসো ওর নাম কি। বাদশা বললে, যাচ্ছি বাদিজি, আমি এক্ষুনি জিজ্ঞেস করে আসছি। ছোটমশাই তখনও বেশি দূরে যায়নি। রাস্তায় তখনও ভিড় হচ্ছে। সবার মুখেই আতঙ্কের ছায়া। সবাই কৌতূহলী হয়ে উঠেছে নিজামতের ভবিষ্যতের ভাবনায়। ছোটমশাই কোন দিকে যাবে বুঝতে পারলে না। যখন চারিদিকে গোলমাল, এই সময় মতিঝিলে গিয়ে দেখা করলে কি ক্ষতি? এখন কি আর পাহারাদার কেউ আছে সেখানে? নবাব তো লক্কাবাগ থেকে পালিয়ে এসেছে একলা। এখন তো ফৌজের সেপাই সার্ভে সবাই সেইখানে। এখন যদি কেউ চেহেল সুতন থেকে পালিয়ে বাইরে চলে আসে, কে বা দেখতে পাবে? এই সময়টাই তো ভয়ের। এই সময়ে তো বেগমেরা বাদীরা নবাবের সম্পত্তি লুটপাট করে নিয়ে পালায়। কতবার এরকম হয়েছে আগে। একজন নবাব মসনদ ছেড়েছে, আর সেই সুযোগে কত চুরি কত রাহাজানি হয়ে গেছে নবাবের হারেমে। মতিঝিলে যাবে নাকি একবার? কিন্তু সেই দাড়িওয়ালা বুড়ো খিদমতগারটা? বুড়োটা কিছু কথা বলেনি, কোনো কথার জবাবও দেয়নি। শুধু দরজাটা খুলে দিয়ে চুপ করে দাঁড়িয়েছিল। কেন যে সে ছোটমশাইকে ছাড়িয়ে দিয়েছিল তারও কোনো উত্তর দেয়নি। ছোটমশাইকে মতিঝিল থেকে ছাড়িয়ে দিয়ে তার কী লাভ? কে তাকে পায়ে ধরেছিল ছোটমশাইকে ছেড়ে দিতে? ছোটমশাই তবুও জিজ্ঞেস করেছিল তাকে, মরিয়ম বেগম সাহেবা কোথায়, কোন ঘরে? বুড়োটা কোনো জবাবই দেয়নি। তার সঙ্গে একবার আমাকে দেখা করিয়ে দিতে পারো তুমি? তবুও বুড়োটা কিছু বলেনি। তারপর আর কোনো উপায় না দেখে ছোটমশাই একেবারে সোজা জগৎ শেঠজির বাড়ির দিকে চলে গিয়েছিল। কিন্তু এখন কোথায় যাওয়া যায়? জগৎ শেঠজি তো নবাবের আম দরবারে গেছে। সেখানে নবাব হয়তো আবার শেষ চেষ্টা করবে, আবার ফিরিঙ্গিদের সঙ্গে লড়াই করে সব অপমানের প্রতিশোধ নেবার চেষ্টা করবে। কিন্তু তারই মধ্যে যদি বউকে ছাড়িয়ে নিয়ে আসা যায়, দরকার হলে ঘুষ দেবে, জগৎ শেঠজির কাছ থেকে নয়তো ধার করে টাকা নেবে।
মতিঝিলের কাছাকাছি এসে দাঁড়ালো ছোটমশাই। ফটকে অন্য দিনের মতো কোনো পাহারাদার নেই। নহবত মঞ্জিলের নহবত থেমে গিয়েছিল, কিন্তু আবার বাজতে আরম্ভ করেছে। কোনো লোকজন নেই কেন? একবার মনে হলো এই সুযোগে ঢুকে পড়বে নাকি ভেতরে, কিন্তু যদি ধরা পড়ে যায় তখন তো জবাবদিহি দেবার আর কেউ থাকবে না। ভেতরে মতি ঝিলটার দিকে চেয়ে দেখলে একবার, ঝিলটা পেরিয়ে বিরাট প্রাসাদ। এই বাড়ি তৈরি হবার সময় থেকেই দেখে আসছে ছোটমশাই। বাবুজি! চমকে উঠেছে ছোটমশাই। পেছন ফিরে দেখলে কে একজন তাকে ডাকছে, অচেনা মুখ। তুমি কে? লোকটি বললে, আমি বাদশাহ হুজুর, বাদিজি আমাকে পাঠিয়েছে। বাদিজি? কোন বাদিজি? কোথাকার বাদিজি? লোকটা যেন খুলে বলতে চাইছে না সব, কিংবা বলতে ভয় পাচ্ছে। শেষকালে বললে, আপনি আমাকে চিনতে পাচ্ছেন তো? ছোটমশাই বললে, না, আমি সেই সারাফত আলী সাহেবের খুশবু তেলের দোকানের নকর বাবুজি। আপনি একটু আগেই সেখানে কান্তবাবুকে খুঁজতে গিয়েছিলেন, আমি সেখান থেকেই আসছি। ছোটমশাই বললে, তা কান্তবাবু কি ফিরে এসেছে? না, লেকিন বাদিজি আছে। কে বাদিজি? কান্তবাবুর সঙ্গে এক বাদিজি এসেছিল, চেহেল সুতনের বাদিজি। সেই বাদিজি আপনার নাম জিজ্ঞেস করতে পাঠিয়েছে। ছোটমশাই অবাক হয়ে গেল। বললে, কিন্তু চেহেল সুতনের বাদিজি তোমাদের দোকানে এলো কেন? তা জানি না বাবুজি, কান্তবাবু বলেছে চেহেল সুতনের বাদিজি, তাই বলছি। আমি তার মুখ ভি দেখিনি, বোরখায় ঢাকা আছে। ছোটমশাই মনটায় কেমন যেন দোলা লাগলো। বোরখা পরে আছে, চেহেল সুতনের বাদিজি? এমনটা তো হয় না, এমনটা তো হবার কথাও নয়। নিশ্চয়ই কোনো রহস্য আছে এর পেছনে। তবে কি কান্তবাবু তার স্ত্রীকে মতিঝিল থেকে বোরখা পরিয়ে ছাড়িয়ে নিয়ে এসে লুকিয়ে রেখেছে ওইখানে? এ বাদিজি কি তোমাদের দোকানে আগে কখনো এসেছে? না হুজুর, বাদিজিটা দোকানে আসবে কেন? চেহেল সুতনের খোঁজারাই আসে মাল কিনতে। তুমি জানো কিছু বাদিজি কেন এসেছে? না হুজুর, তা মালুম নেই। বাদিজি আজ সকালেই কান্তবাবুর সঙ্গে এসেছে, আপনাকে জিজ্ঞেস করতে বলছে আপনার নাম কি। তোমার বাদিজি কি আমাকে চেনে? দেখেছে আমাকে? তাও মালুম নেই হুজুর। ছোটমশাই কি যেন ভাবলে। হয়তো চেহেল সুতনের বাদিকে জিজ্ঞেস করলে মরিয়ম বেগমের সম্বন্ধে কিছু জানা যাবে। চেহেল সুতনের বাদি তখন নিশ্চয়ই মরিয়ম বেগমকে চেনে। তুমি বাদিজির কাছে আমাকে একবার নিয়ে যেতে পারবে? বাদশা বললে, হুকুম না পেলে কি করে নিয়ে যাব হুজুর? বাগার অনুমতিতে আমি কি করে আপনার সঙ্গে দেখা করিয়ে দেব? আপনার কি দরকার বলুন? কি দরকার? সেটা বাদিজিকে বলবো, তোমাকে বলা যায় না। তাহলে আমি বাদিজিকে গুছিয়ে বলবো। ছোটমশাই বললে, তার চেয়ে এক কাজ করো, আমি তোমার সঙ্গে দোকান পর্যন্ত যাই, তুমি ভেতর থেকে বাদিজিকে জিজ্ঞেস করে আমাকে এসে ডেকে নিয়ে যেও। বাদশা বললে, তাহলে চলুন। তবে বেশি গোলমাল করবেন না হুজুর, সারাফত আলী সাহেব বড় গোসা করবে, বড় বদরাগী মানুষ। আচ্ছা চলো। এই বলে ছোটমশাই আবার চক বাজারের দিকে চলতে লাগলো বাদশার সঙ্গে সঙ্গে। আগের দিন সারা রাত ঘুম হয়নি, সমস্ত দিনটাও বিশ্রাম হয়নি। তার ওপর মানসিক যন্ত্রণারও শেষ নেই। তারপর আজ ভোর থেকেই ঝঞ্ঝাট চলছে। মুর্শিদাবাদের ভিত পর্যন্ত নড়ে গেছে যেন। হাতিয়ারগড়ের মতো মুর্শিদাবাদেরও যেন সর্বনাশ ঘনিয়ে এসেছে। হঠাৎই রাস্তার লোকগুলো যেন একটু বেশি চঞ্চল হয়ে উঠল। ফিরিঙ্গি ফৌজ আসছে, ফিরিঙ্গি ফৌজ আসছে, হুঁশিয়ার, সবাই হুঁশিয়ার। যে যেদিকে পারছে দৌড়তে লাগলো। বাদশা থমকে দাঁড়ালো, ছোটমশাইও খানিকক্ষণ থমকে দাঁড়ালো। ফিরিঙ্গি ফৌজ আসছে, তাহলে তো ক্লাইভ সাহেবও আসছে। সেই 1757 সালে 24শে জুন সমস্ত বাংলা মুলুক যেন
আশায়, আনন্দে, উৎসাহে আত্মহারা হয়ে উঠল। আসছে, 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 ফিরিঙ্গি ফৌজ আসছে, ফিরিঙ্গি ফৌজ আসছে। বাদশাও সকলের দেখা দেখি দৌড়তে লাগলো। ছোটমশাই বাদশার পেছন পেছন জোর কদমে পা বাড়িয়ে দিলে। ক্লাইভ সাহেব আসছে। আর কিছু ভয় নেই, আর কোনো দুঃখ নেই। এইবার আর সুন্দরী মেয়ে বউদের লুকিয়ে রাখতে হবে না। টাকা কড়ি, গয়না মোহর আর মাটিতে পুঁতে রাখতে হবে না। বাদশা পেছন ফিরে চিৎকার করে ডাকলে, জলদি আসুন হুজুর, জলদি। ছোটমশাই তখন ক্লান্তিতে অবসন্ন হয়ে পড়েছে, তবুও কোনো রকমের শরীরটাকে টেনে নিয়ে তাড়াতাড়ি পা চালিয়ে চলতে লাগলো। সারাফত আলী সাহেব সকালবেলার দিকে একটু তাজা থাকে। আগের রাত্রে নেশা তখন সবটাই কেটে যায়। সকালবেলার দিকে খুশবু তেলের দোকানে তেমন খদ্দের আসে না, কিন্তু তাতে কিছু ক্ষতি হয় না সারাফত আলী সাহেবের। খদ্দের না থাকাই ভালো। আর নেশার জিনিসের কারবার আলী সাহেবের, নেশার জিনিস তো আর সকালবেলা কেউ কেনে না। তখন হলো মাল হিসেব রাখার সময়। লাভ লোকসানের কথা বড় একটা ভাবে না সারাফত আলী সাহেব। লাভ লোকসানের কথাই যদি ভাববে, তাহলে দিল্লি ছেড়ে এখানে এই বাংলা মুলুকে, এই মুর্শিদাবাদে দোকান করতে আসবে কেন সে? কিন্তু বয়সও তো হচ্ছে, যত বয়স হচ্ছে ততই কুঁজো হয়ে পড়ছে। মনে হয় আর বোধহয় কিছু দেখে যেতে পারবে না। এই চেহের চুতুন, এই নিজামতের বরবাদি, এই জিন্দিগিতে বোধহয় আর দেখা হলো না। সকালবেলায় একটা বেত্তেমিজ এসে মেজাজটা বিগড়ে দিয়ে গিয়েছিল। সারাফত আলী সাহেব ভেবেছিল সকালবেলায় বুঝি খুশবু তেলের খদ্দের এসেছে, কিন্তু না, খদ্দের নয়, কান্তবাবুকে খুঁজতে এসেছে। হিসেব করতে করতে হঠাৎ মনে হলো চকবাজারের রাস্তায় গোলমালটা যেন আরও বেড়ে উঠল। ক্যা হুয়া? রাস্তার দিকে তাকিয়ে দেখতে পেলে লোকজন সব দৌড়চ্ছে আর বলছে, ফিরিঙ্গি ফৌজ আসছে, ফিরিঙ্গি ফৌজ আসছে। ফিরিঙ্গি ফৌজ আতা হ্যায়? বুড়ো লাফিয়ে উঠল। লাফিয়ে উঠতে গিয়ে হিসেবের খাতাটা কোল থেকে ছিটকে পড়ল মাটিতে। তা পড়ুক। বাদশা, বাদশা। বাদশার কোনো সাড়া শব্দ নেই। এক ডাকে বেল্লিকটা কখনোই জবাব দেবে না। তাই সোজা ভেতরের দিকে গিয়ে ডাকলে, বাদশা, বাদশা, এ বাদশা। কোথাও বাদশা নেই। কোথায় গেল বেত্তেমিজটা? লোকগুলো কি বলছে সেটা জানতে হবে। ফিরিঙ্গি ফৌজ কি সত্যিই আতা হ্যায়? কখন আসবে আর কখন এসে নিজামতে চড়াও হবে সেটা জানা দরকার। হঠাৎই বুড়োর মনে হলো কান্তবাবুর ঘরের ভেতরে যেন কে বসে আছে, মানুষের মতো মালুম হচ্ছে। কন? কন হ্যাঁ? কন হো তুম? কান্তবাবু? কোনো কিছু জবাব নেই কারোর। সারাফত আলী সাহেব আস্তে আস্তে ঘরের দরজাটা হাট করে খুলে ভেতরে ঢুকল। ঘসেটি বেগম তখন ভয়ে থরথর করে কাঁপছে। কন তুম? কন হো তুম? তবুও কোনো জবাব নেই। সারাফত আলী সাহেব একেবারে মুখের কাছে ঝুঁকে পড়ল, বলে, কন হো তুম? সে ছোট ঘুপচি ঘরের মধ্যে ঘসেটি বেগম তখন ঘামছে। বোরখার ভেতর তার হাতের পুটলিটা বারবার হাত থেকে খসে যাবার জোগাড় হচ্ছিল। সারাফত আলী সাহেবের দৃষ্টি ক্ষীণ হতে পারে, কিন্তু নেশার ঘোরটা তখন কেটে গেছে। বললে, জবাব দেও, কন তুম? ইহা কেসে আই? তবুও জবাব দিতে ঘসেটি বেগমের ভয় হলো। যদি জানাজানি হয়ে যায় শহরে যে ঘসেটি বেগম এই খুশবু তেলের দোকানে লুকিয়ে আছে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। নজরকুলি খাঁ যদি এর মধ্যে এসে পড়ে, তাহলেই সে যেন বেঁচে যায়। কিন্তু এত দেরি বা করছে কেন সে এইখানে আসতে? তবে কি মরিয়ম কোনো খবর দেয়নি তাকে? নাকি নজরকুলি এখনো বাড়ি ফেরেনি? রাত্রে কোথায় যায় সে? যদি কোথাও গিয়েও থাকে, এত দেরি করে কেন বাড়ি ফেরে? সারাফত আলী আর দেরি সহ্য করতে পারলে না। জীবনে অনেক প্রতিহিংসা আর প্রতিশোধ স্পৃহা বুকের মধ্যে পুষে রেখে রেখে বুড়ো হয়ে গেছে। অনেক আরক, অনেক তামাক, অনেক আগরবাতি হজম করে ফেলেছে মিছিমিছি। পাঠান দেশ থেকে পায়ে হেঁটে হেঁটে বাংলা মুলুকে এসেছে।
শুধু কি এই আড়ক আর তামাক আর ধূপের কারবার করবার জন্যে? এতদিন যেই রাগ পুষে রেখেছে বুকের মধ্যে, সে কি শুধুই নিজের মনে মনে পুড়ে ছাই হবার জন্যে? জবাব দেও, দেও জবাব। আর দেরি করলে না সারাফত আলী। এক টানে ঘসেটি বেগমের বোরখাটায় টান দিলে, আর ঘসেটির মুখখানা স্পষ্ট বেরিয়ে পড়ল সারাফত আলীর ঝাপসা দৃষ্টির সামনে। মুখখানা দেখে চিনতে পারলে না বুড়ো। একেবারে মুখখানার কাছে নিজের গোঁপ দাড়িওয়ালা মুখখানা নিচু করে নামিয়ে নিয়ে এলো। কন হে তুম? আমি বাঁদি হুজুর, চেহেল সুতনের বাঁদি। চেহেল সুতনের বাঁদি তো এখানে কেন? ইহা কেউ? ঘসেটি বেগম ভয়ে ভয়ে বললে, হুজুর, চেহেল সুতনে ইনকিলাব শুরু হয়েছে। ইনকিলাব? হ্যাঁ হুজুর, ইনকিলাব শুরু হয়েছে। লুটপাট খুন জখম চলছে। আমি ঘসেটি বেগম সাহেবার বাঁদি রাবেয়া। মেরা নাম রাবেয়া খাতুন, তাই পালিয়ে এসেছি। ঘসেটি বেগম? ঘসেটি বেগমের নামটা শুনেই সারাফত আলীর পাঠানি রক্ত টকবক করে ফুটে উঠল। কি করবে বুঝতে পারলে না হঠাৎ। তারপর একটু সম্বিত ফিরতেই ঘসেটি বেগমের চুলের মুঠি ধরলে, বললে, চল আমার সঙ্গে চল। ইনকিলাবের সময় তুই কেন বাঁচবি? তোকেও মরতে হবে। চল আমার সঙ্গে, ঘসেটি বেগমের সঙ্গে তোরও কবর দেব। ঘসেটি বেগমের বাদী যে কি অপরাধ করেছে তার কোনো প্রমাণ নেই। হোক না বাদী, কিন্তু এই বাদীরাই তো বেগম সাহেবাদের খেদমত করে। এই বাদীরাই তো হাজি আহমদদের ছেলেদের বউদের তদির তদারক খোসামত করে। সেই বউরাই তো মুর্শিদাবাদের নবাবকে পয়দা করেছে। তাই হাতের কাছে বেগমদের না পেয়ে যেন বাদীদের উপর অত্যাচার করেই সারাফত আলী তার নিজের অপমানের প্রতিশোধ নিতে চাইছে। ডাকলে, বাদশা, বাদশা। ডেকে কিন্তু মনে পড়ল বাচ্চা বাড়িতে নেই, কোথাও গেছে। তাহলে নিজেকেই যেতে হয়। হঠাৎই ঘসেটি বেগমের চুলের মুঠি ধরে টানতে টানতে তাকে বাইরে নিয়ে এলো সারাফত আলী। বেশ দিন হয়ে গেছে তখন। রাস্তায় লোকজন জমে গেছে। চেহেল সুতনের বোরখা পরা মেয়ে মানুষকে রাস্তায় হিড় হিড় করে টানাটানি করতে দেখে আরও ভিড় জমে গেল চারিপাশে। ক্যা হুয়া হে আলী সাহেব? সারাফত আলী বুড়ো মানুষ, আগেকার মতো শরীরে তাকত নেই, কিন্তু রাগ আছে, রাগের তেজও আছে। চিৎকার করে উঠল, চল চল উল্লু কাপাট্টা। চারপাশের মানুষ আবার জিজ্ঞেস করলে, কি হয়েছে আলী সাহেব? আরে জানাব, এই হারামজাদি বাদী চেহেল সুতনের বেগম সাহেবাদের খেদমত করেছে, বেগম সাহেবাদের হুকুম তামিল করেছে, বেগম সাহেবাদের তদির তদারক খোসামত করেছে। এই বাদী হারামজাদি আছে। লোকগুলো হো হো করে হেসে উঠল। বেগম সাহেবাদের খেদমত করেছে, খোসামত করেছে, তাতে কি হয়েছে? বেগম সাহেবাদের খোদমত করা কি গুনাহ? আলবাত গুনাহ, হাজারবার গুনাহ। বেগম সাহেবেরাই তো হাজি আহমদের বংশের নবাবের মা, নবাবের মাসি, নবাবের ঔরত। লোকগুলো আরও জোরে হেসে উঠল। নবাব নিয়ে এত জোরে হাসি ঠাট্টা তামাশা করবার সাহস কালকেও ছিল না কারোর। অথচ এক রাত্রের মধ্যেই কি আমূল পরিবর্তন হয়ে গেল। শুধু নবাবই নয়, নবাবের মা, নবাবের বেগম নিয়েও হাসি ঠাট্টা তামাশা চলল। এ যেন কাল পর্যন্ত কেউ কল্পনা করতে পারত না। থু থু থু। সেই প্রকাশ্য দিনের আলোয় সারাফত আলী সাহেবের এক কাণ্ড করে বসলে। আর কিছু করতে না পেরে ঘসেটি বেগমের মাথার ওপর থু থু করে থুতু ফেলতে লাগলো। যেন ঘসেটি বেগমের মাথার ওপর থুতু ফেললেই হাজি আহমদের বংশের ওপর চূড়ান্ত প্রতিশোধ নেওয়া যাবে। আর সারাফত আলী সাহেবের কাণ্ড দেখে চকবাজারের রাস্তার মানুষ যেন এক বিনা পয়সার মজা পেয়ে গেল। তারাও হেসে গড়িয়ে পড়ল। সারাফত আলী সাহেবের দেখা দেখি তারাও থুথু ফেলতে লাগলো ঘসেটি বেগমের মাথার ওপর। সারাফত আলী সাহেবেরও আনন্দ আর ধরে না, বললে, ফেকো থুক, থুক ফেকো। অর্থাৎ আরও থুথু ফেলো, আরও প্রতিশোধ নাও। আমার বিবির ওপর হাজি আহমদ যে অত্যাচার করেছে,
তোমরা সকলে মিলে দল বেঁধে তার প্রতিশোধ নাও। এই নিজামত, এই নবাব, এই মুঘল শক্তির মাথার উপর তোমরা থুথু ফেলো। আবার পাঠান রাজত্ব ফিরে আসুক, ফিরিঙ্গি রাজত্ব আসুক, আবার মারাঠি রাজত্ব আসুক, আমি সব সহ্য করব মুখ বুজে, কিন্তু হাজী আহমদের বংশকে মুর্শিদাবাদের মসনদে বসতে দেব না। আমি অনেক আরক খাইয়েছি ওই বেগমবাদীদের, অনেক আশরফি খরচ করেছি এদের মারতে। এতদিন আমি কাউকেই হাতের কাছে পাইনি, আজ পেয়েছি। আজকে একেই, এই বাদীকেই খতম করি। থু থু থু। হঠাৎই ঘসেটি বেগম কাকে দেখে যেন চিৎকার করে উঠল, নজর, নজর, আমার নজর। নজরকুলি খাঁ রাজনীতি বোঝে না, রানীর নীতিও বোঝে না। জীবনে সে শুধু একটা নীতিই বোঝে, আর সে হলো নারী নীতি। জীবনে কোনো সুখকেই সে সুখ বলে মনে করে না, একমাত্র নারী সুখ ছাড়া। আল্লাহ তাকে মেয়ে মানুষ ভোলানোর রূপ দিয়েছিল, আর সেটাই ছিল তার মূলধন। সেই মূলধন ভাঙিয়ে সে একদিন সুখের সিংহাসনে বাদশা হয়ে বসেছিল। এই ঘসেটি বেগম সাহেবাই একদিন তার রূপ যৌবন দেখে তাকে মতিঝিলের বিছানায় পাশে নিয়ে শুয়েছিল। কিন্তু যেদিন নবাব মির্জা মোহাম্মদ মতিঝিলে হামলা করে ঘসেটি বেগমকে পাকড়াও করে নিয়ে আসতে গিয়েছিল, সেদিন থেকেই নজরকুলি খাঁর জীবনের সব সুখ চলে গিয়েছিল। ঘসেটি বেগমের দেওয়া সোনার মোহর নিয়ে চলে গিয়েছিল কাশিতে, কিন্তু জুয়াতে আর ভাঙে সব হারিয়ে আবার মুর্শিদাবাদে ফিরে এসেছিল। সেই মোহর নেই, সেই রূপও নেই, সেই আগেকার যৌবনও তখন নেই। কিন্তু যৌবনের নেশা তখনও যায়নি। তাই রাত হলেই মেহেরুন্নিসার কথা মনে পড়ত, আর চকবাজারের বস্তির মধ্যে গিয়ে বাজারের ভাড়া করা মেহেরুন্নিসাদের সঙ্গে শুয়ে পুরনো আস্বাদ বাজিয়ে নিত। সেদিনও নজরকুলি বস্তিতে রাত কাটিয়ে ফিরছিল অন্যদিনের মতো, কিন্তু রাস্তার মধ্যে গোলমাল, হল্লা আর ভিড় দেখে থমকে দাঁড়ালো। কে? সারাফত আলী কার মাথায় থুতু ফেলছে অমন করে? কে ভেতরে? উকি মেরে দেখতে গিয়ে মেহেরুন্নিসার গলার আওয়াজ নজরে এলো, নজর, নজর, মীরা নজর। এতক্ষণে সারাফত আলী সাহেব নজর দিয়ে দেখলে নজরকুলির দিকে। মেহের, মেহের, মীরা মেহের। মেহেরুন্নিসার উপর ঝাঁপিয়েই পড়তে যাচ্ছিল নজরকুলি খাঁ, কিন্তু বুড়ো সারাফত আলী সাহেব তার চুলের মুঠিটা ধরে ফেলেছে। দুশ্মন, বেত্তেমিজ কাহিকা। নজরকুলি বা কম কিসে যায়। একদিন তার স্বাস্থ্য ছিল, একদিন শ্বেত পাথরের মতন চকচকে ছিল তার পেশিগুলো। তখন মুর্শিদাবাদের মেয়েরা তার দিকে লোভাতুর দৃষ্টি দিয়ে চেয়ে থাকত। তারপর জুয়া, রাতজাগা আর অত্যাচারের ফলে সেই চেহারার বাহার আর নেই। কিন্তু তবুও যা আছে তাতে তখনও বুড়ো সারাফত আলীকে কাবু করা যায়। নজরকুলি খাও সঙ্গে সঙ্গে গর্জে উঠেছে, তবে রে বুড়ো মিয়া। আর তারপর সেই সকালবেলা চকবাজারের রাস্তার ওপরেই দুইজনের মল্লযুদ্ধ শুরু হয়ে গেল। এতদিন শুধু দূর থেকেই সারাফত আলী সাহেব মনে মনে পুড়েছে, এতদিন শুধু দূর থেকেই সারাফত আলী অভিশাপ দিয়েছে নিজামতকে, আর আজ যেন লড়াই করবার মতো একটা লোক পেয়ে গেল প্রথম। বুড়ো হাড়ে যতটা শক্তি ছিল সবটা দিয়ে ঝাঁপিয়ে পড়ল নজরকুলির ওপর। আর চারপাশে যারা মজা দেখছিল তারা তখন তামাশা পেয়ে লাফিয়ে উঠেছে। লে ঝাটাপট, লে ঝাটাপট লে। যখন নজরকুলি খাঁ, সারাফত আলী জড়াজড়ি করে রাস্তার ওপর গড়াগড়ি খাচ্ছে আর লোকগুলো সবাই সেই দিকে দেখতে ব্যস্ত, তখন ঘসেটি বেগম এক ফাঁকে লুকিয়ে পড়ল। তারপর ভিড়ের মধ্যে দিয়ে একেবারে বাইরে বেরিয়ে এলো সকলের চোখের আড়ালে, আর তারপর যেদিকে পারল ছুটে চলতে লাগলো। দু একজন বুঝি তা দেখতে পেয়েছিল। ওরে বাদিজি ভাগ রেহি হ্যায়, ছুট ছুট, পাকড়ো পাকড়ো। কিছু লোক বাদির পেছনে ছুটতে লাগলো, কিন্তু ঘসেটি বেগম সাহেবার তখন চরম বিপদ। তীরের মতো ছুটতে ছুটতে সে চলেছে, আর কোনো দিকে তার যাবার নিশানা নেই। সামনেই চেহেল সুতুনের ফটক খোলা পড়ে রয়েছে, পাহারাদার নেই। তার ভেতরেই শো শো করে ঢুকে পড়ল। ইনসাফ মিয়া তখন জয়জয়ন্তীর কোমল নিখাদে সবে নেমেছে।
সেই নিখাতটা নিয়ে সে কায়দা করে আবার গান ধারে যাবে। হঠাৎই ছোট সাগরেদ বলে উঠলে, উস্তাদ জি, ও কন ভাগ আতি হ্যায়। উপর থেকে নিচে সব দেখা যায়। নিচু হয়ে দেখলে, কিন্তু ইনসাফ নিয়ে বাধা পেয়ে খেপে গেছে। একেই মেজাজটা বিগড়ে আছে নবাবের ব্যাপার নিয়ে, টড়ি থেকে জয় জয়ন্তী বাজাতে হয়েছে, তার উপর ছোট সাগরেদের এই বখেড়া। বাজনা থামিয়ে একটা ধমক দিয়ে উঠল, চোপড়াও বিল্লিক। রসের বাধা পড়লে গুনির মুখ দিয়ে তো গালাগালি বেরোবেই। ওদিকে তখন সারাফত আলী সাহেবের খুশবু তেলের দোকানের সামনে ভিড় আরও বেড়ে গেছে। দুটো ষাঁড়ের লড়াই লাগলেও চকবাজারের রাস্তাতে এমন মানুষের ভিড় জমে। আর এ তো হলো মোঘলে পাঠানে লড়াই, বুড়ো আর জোয়ানে। বুড়ো সারাফত আলীর মেহেদি রং লাগানো দাড়িটা ধরে নজরকুলি তখন প্রাণপণে টেনে চলেছে, আর সারাফত আলীও জোরে জাপটে ধরে আছে নজরকুলি খাঁকে। যত জড়াজড়ি চলেছে তত ভিড় বাড়ছে মানুষের। বাদশা ছোট মশাইয়ের সঙ্গে আসছিল, দূর থেকে তার নজর পড়েছে। ফিরিঙ্গি ফৌজের কথাটা কানে আসতেই যে যেদিকে পারে দৌড়চ্ছিল। বাদশাও দৌড়চ্ছিল খুশবু তেলের দোকানকে লক্ষ্য করে। ছোটমশাই সেই বয়সের বাদশার সঙ্গে দৌড়ে পারবে কেন? বাদশা একবার পেছন ফিরে ডাকলে, জলদি আইয়ে বাবুজি, জলদি। ছোটমশাই বললে, একটু আস্তে আস্তে চলো, ফিরিঙ্গি ফৌজ আসছে, তুরন্ত চলে আসুন। কিন্তু অত তাড়াহুড়ো সহ্য হবে কেন ছোটমশাই? একদিন হলেও না হয় সহ্য হতো, কিন্তু এই যে কমাস ধরেই এরকমই চলছে। তবুও যদি লোকটার সঙ্গে গেলে একটা কিছু হদিস পাওয়া যায়। তাই প্রাণ বার করে বাদশার সঙ্গে সঙ্গে আসছিল। হঠাৎ বাদশা দোকানের কাছাকাছি এসে অত মানুষের ভিড় দেখে অবাক হয়ে গেছে। এই একটু আগে যখন সে দোকান থেকে চলে গিয়েছিল বাবুজিকে ডাকতে, তখনও তো এত হল্লা ছিল না। কি হলো আবার? ফিরিঙ্গি ফৌজ আসবার খবর পেয়ে সবাই বুড়ো সারাফত আলীর দোকানের সামনে এসে জুটেছে নাকি? ছোটমশাইও দেখছে। এত ভিড় হলো কেন? তবে কি মরিয়ম বেগম সাহেবা ধরা পড়ল? ও বাদশা, ওখানে তোমাদের দোকানের সামনে অত হল্লা কেন? বাদশা সেই কথার উত্তর না দিয়ে একেবারে জটলার পেছনে এসে দাঁড়ালো। তারপর ভেতরে উকি দিয়ে দেখবার চেষ্টা করলে। ক্যা হুয়া ভাইয়া, ইহা ক্যা হো রাহা হ্যায়? কিন্তু কে আর তখন বাদশার কথার উত্তর দেবে? তারা সবাই হুমড়ি খেয়ে তামাশা দেখছে। মজাটা কিছু অংশ যেন ফসকে না যায়। কিন্তু বাদশা ভালো করে কিছু দেখতে পাওয়ার আগেই ফয়সালা হয়ে গেছে, চরম ফয়সালা। সারাফত আলী নজরকুলি খাঁড় ধাক্কা খেয়ে তখন সেই যে মাটিতে মুখ গুজে পড়ল, আর উঠতে পারল না। শুধু শেষ নিঃশ্বাস ফেলবার আগে একবার বলতে চেষ্টা করলে, ইয়া আল্লাহ। কিন্তু বোধহয় তখন তার অন্তিম অবস্থা, সেই শব্দটুকু উচ্চারণ করবার শক্তিটুকুও তার নেই। সেই যে পুরো মুখ গুজে পড়ে রইল, আর উঠল না। নজরকুলি তখন বিজয়ীর মতন তার গায়ের ওপর 2-4টে লাথি মারলে, তাতেও সাড়া নেই সারাফত আলীর। সারাফত আলী যেন তখন নিজেই নিজের আরক্ষে অজ্ঞান অচৈতন্য হয়ে সেইখানে আচ্ছন্ন হয়ে আছে। বাদশা এতক্ষণে বুঝতে পারলে, কোনো রকমের ভিড় ঠেলে যখন ভেতরে যেতে পারলে, তখন সব শেষ, সব খতম। নজরকুলি খাঁ এই দিক ওদিক চাইতে লাগলো। মেহের, মেহের কোথায় গেল? কি একজন বদ ঝগড়া বুঝি রসিকতা করে বললে, পঞ্চি ভাগ্যেই। আর ছোটমশাই, ছোটমশাই যখন দেখলে বুড়ো সারাফত আলী খুশবু তেলের দোকানের মালিক খুন হয়ে গেছে, তখন ভয়ে আটকে উঠল। ঝগড়াটা কাকে নিয়ে? মরিয়ম বেগম সাহেবাকে নিয়ে নাকি? সামনের একজনকে ছোটমশাই জিজ্ঞেস করলে, মেয়েটা কে? জনাব, সে চেহেল সুতুনের এক বাঁদি। কোথায় গেল সে? জনাব, ভাগ্যেই। ভাগ্যেই মানে? কোথায় ভাগ্যেই? কোন দিকে? ওই দিকে, ওই চেহেল সুতুনের দিকে। ছুটতে ছুটতে আবার চেহেল সুতুনের ভিতরেই ঢুকে পড়েছে। শুনে যেন বাজ ভেঙে পড়ল ছোটমশাইয়ের মাথায়। মতিঝিল থেকে বেরিয়ে আর কোনো উপায় না দেখে ছোট বউ হয়তো কান্তবাবুর সঙ্গে এখানে এসেছিল। ভেবেছিল এখানে এসে তারপর কোনো রকমের খবরটা পাঠাবে হাতিয়ারগড়ে। তার হলো না। তার আগেই খুশবু তেলের দোকানের মালিক টের পেয়ে গেছে।
তারপর মারামারি, হাতাহাতি, খুনোখুনি শুরু হয়ে গেছে। আর সেই ফাঁকে আর কোনো উপায় না পেয়ে আবার চেহেল সুতনের ভেতর গিয়ে ঢুকে পড়েছে। তাড়াতাড়ি সেইখান থেকে বেরোলো ছোটমশাই। আর দেরি করা চলে না, খবরটা গিয়ে দিতে হবে জগৎ শেঠজিকে। আবার মহিমাপুরের দিকে চলতে লাগলো ছোটমশাই।